বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আবারও চলে এলাম একটা নতুন ধরনের এবং নতুন পদ্ধতিতে রান্না। যে রান্নাটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের রান্নার পদ্ধতি তোমরা ভুলেই যাবে। আজ আমি সেই রান্নাটা করব, যে এখানে আলু, ঝিঙ্গা, পোস্ত নিয়েছি। এই তিনটা জিনিস দিয়ে আমি এক সুস্বাদু রান্না করব। এই রান্নাটা যদি ভাতের সঙ্গে থাকে তাহলে অমৃতর সমান রান্না হয়ে যাবে। তো চলো সবজিগুলো আগে কেটে নিই। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক করে দিবে। প্রথমে গোটা ঝিঙ্গাগুলো ধুয়ে নেব। ঝিঙ্গাগুলোকে ঠিক এইভাবে কেটে নেব, একটু বড় বড় করে। আর একে জলে ধোয়ার দরকার নেই, কারণ এটা তো এমনিতেই ভাজতে গেলে জল বেরিয়ে যাবে, আর জলে রাখা মানে তো আরও জল ধরবে। এই গরমের মধ্যে ঝিঙ্গাটা এইভাবে রান্না করে খেলে পেটটাও ঠান্ডা হবে, আর মাছ মাংসরও কোনো দরকার হবে না। যদিও মাছ মাংস থাকে তাহলে কিন্তু মাছ মাংস আনার অপেক্ষাতে থাকবে না, এমনি ভাত খাওয়া হয়ে যাবে। ঝিঙ্গেগুলো কাটা হয়ে গেছে, এবারে আলু কেটে নেব। এইভাবে আলুগুলো কেটে নেব। ঝিঙে আলুটা কাটা হয়ে গেছে, এবারে এর মধ্যে লবণ মাখিয়ে দেব। এই আলুর মধ্যেও দিয়ে দিব, আর ঝিঙের মধ্যেও দিয়ে দিব, আর একটু হলুদ। এবারে পোস্তটা বেটে নেব। পোস্তটাকে যে আমি বাটবো, খুব পিনো করব না, হাফ বাটা করে বেটে নিতে হবে। পোস্তটা বাটা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটা বেটে নেব। তোমরা যদি চাও সম্পূর্ণ নিরামিষ রান্না করতে, তাহলে পেঁয়াজটা শুধু দেবে না। আমার সমস্ত জোগাড় হয়ে গেছে, এবারে আমি উনানটা ধরিয়ে নেব। কড়াটা গরম হয়েছে, কড়ার মধ্যে দিয়ে দিব সরষের তেল। প্রথমে আমি ঝিঙ্গাগুলোকে একটু ভেজে নেব। এই আলুর ওপরে ঝিঙ্গাটা রেখেছিলাম, কতটা জল বেরিয়েছে। এই জন্য কি হয়, ঝিঙ্গার মধ্যে নুন হলুদটা আগে থেকে মাখিয়ে রাখলে তাহলে কড়ার মধ্যে আর বেশি জল বাড়াবে না, ভাজা হয়ে যাবে। এই পদ্ধতিতে ঝিঙ্গা রান্না করলে ঝিঙ্গা কোনো গলেও যাবে না। হয়তো অনেক বন্ধু তোমরা রান্না করো যে ঝিঙ্গা আলুর সঙ্গে রান্না করলে কি হয়, ঝিঙ্গাগুলো নরম হয়ে গলে যায়, সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। এই পদ্ধতি যদি তোমরা রান্না করো, আমার মনে হয় এইরকম পদ্ধতি বেস্ট পদ্ধতি। ঝিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে, এবার ঝিঙ্গাগুলোকে নামিয়ে নেব। কড়াই দিয়ে দেবো আরও একটু সরষের তেল, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কালো জিরা। এবারে আলুগুলো এর মধ্যে দিয়ে আলুগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 3 ভাগ আমি আলু সেদ্ধ করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এই খুন্তি দিয়ে কাটা হয়ে যাচ্ছে। এইবারে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব আলুটাকে। এর মধ্যে এবার দিয়ে দিব পোস্ত বাটা। এবারে জল দিয়ে দিব, আরও একটু জল দেব।
আর পোস্ত বাটার জলটাও দিয়ে দিব। তরকারিটা ফুটে গেছে, এবারে দিয়ে দেবো ঝিঙে। ঝিঙে আলুর পোস্তটা হয়ে গেছে, আর এই অবস্থায় এই রান্নাটা নামিয়ে নিতে হবে, কারণ খাওয়ার সময় এই এতটা জল আর থাকবে না, আর বেশি শুকনো করে নামাইলে সেটাও ভালো লাগবে না। আমার ঝিঙে পোস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে যদি তোমরা বাড়িতে ঝিঙে পোস্ত রান্না করে পরিবারের লোককে খাওয়াও, তাহলে তারা তোমাদের প্রশংসা না করে থাকতেই পারবে না। আর এই ঝিঙ্গা পোস্ত যদি তোমরা এইভাবেই তৈরি করো, তোমাদের যে আগে যেরকম ঝিঙ্গা রান্না করতে সেই পদ্ধতি কিন্তু একদম ভুলে যাবে, বারবার এইভাবেই রান্না করবে। আর ঝিঙের সঙ্গে একটু পোস্ত দিলে রান্নাটা দুর্দান্ত স্বাদও হয়। আর এই একটা রান্না থাকলেই কিন্তু আর কোনো কিছু দরকার নেই, এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। আর তোমরা যদি নিরামের দিনে এরকম ঝিঙে পোস্ত রান্না করো, তাহলে খাওয়া দাওয়াটা জমে যাবে। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।